তান্ত্রিকের জীবনে বহু আশ্চর্য ও ভয়ঙ্কর ঘটনার প্রবাহ যেমন থাকে, তেমন কিছু কিছু ঘটনাও থাকে যা নিতান্ত ঘরোয়া ঘটনা, যা একেবারে তোমার আমার পাশের ঘরের ঘটনা। আজকের ঘটনাটা হলো ভূতে ভর করা একটা অদ্ভুত ঘটনা। এই ঘটনার কথক কিন্তু তোমাদের পরিচিত কোনো ডাক্তারবাবু নন। এখানে আমি নিজেই তোমাদের গল্পটা শোনাবো আজ। ঘটনাটা আমি শুনেছিলাম পোড়াতলা গায়ের উকিল কাকাবুর মুখ থেকে। সেদিন ছিল 27শে আষাঢ়। আমার জন্মদিন উপলক্ষে আমি সেদিন আর অফিসে যাইনি। বিকেলে আমি, চন্দন, সতীশ আর আমার মেসের রতনবাবু আর বিনোদনবাবু মিলে ঠিক করলুম মেডিকেল কলেজের সামনে পুটিরামের কিঞ্চিত খাওয়া দাওয়া করে সতীশের 3তলা ট্যাঙ্কের ঘরে উঠে পুরো সন্ধ্যাটা গল্প সল্প করে কাটাবো। পুটিরাম সেদিন কী কারণে তালা বন্ধ ছিল। আমরা অদূরে অপর একটা বেশ ভালো রেস্তোরাঁয় আহার করার সময় একটা ঘটনা ঘটল। একটা অত্যন্ত সুশীল যুবতী 3জন যুবকের সঙ্গে বৈকালিক যোগাযোগ করতে গেট দিয়ে ঢুকছিল। যুবতীটি বেশ আধুনিকা, পরনে মাদ্রাজি সিল্কের মূল্যবান শাড়ি, উপরে লম্বা ঝুলনো রঙিন জ্যাকেট, চুলের খোপায় একখানা রূপালি রঙের ক্যারিওনেটের স্টিক, অঙ্গে বিলেতি সুগন্ধ, পায়ে মোজা আর রবার্টের জুতো। যুবক 3টি সম্ভবত কলেজের পড়ুয়া। বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার কারণে মাথার উপরে ইলেকট্রিক পাখাগুলো ধীর গতিতে ঘুরছে। নিবু নিবু বিজলির বাতির নরম আলো পুরো কাচের ভেতর দিয়ে গায়ে এসে পড়েছে। বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার কারণে মাথার উপরে ইলেকট্রিক পাখাগুলো ধীর গতিতে ঘুরছে। নিবু নিবু বিজলির বাতির নরম আলো পুরো কাচের ভেতর দিয়ে গায়ে এসে পড়েছে। রেস্তোরাঁর টেলিভিশনে তখন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা বক্তৃতা চলছে। মেয়েটি কাটা চামচ করে খাদ্যবস্তু মুখে তুলতে তুলতে কি একটা নিয়ে বিদ্রূপ সুরে হাসাহাসি করতে লাগলো। খাওয়া চলতে চলতে আমরা যুবতীটির রুচিবোধের প্রশংসা করছিলাম। আমরা যখন এসব কথায় মশগুল রয়েছি, ঠিক তখনই রেস্তোরাঁর দ্বারের বাইরে ফুটপাতে একজন মুসলমান ফকিরকে চোখে পড়ল আমাদের। তাপ্তি দেওয়া একখানা আলখাল্লা, মাথায় জট পড়া চুলগুলোকে ঢেকে একখানা হরিতাল বর্ণের কাপড় খণ্ড, কাদা ধুলো মাখা নগ্ন পা। অত্যন্ত সংকোচের সঙ্গে একটু উপরে উঠে এসে ক্যাশিয়ারের সম্মুখে এসে দাঁড়ালো। ক্যাশিয়ার বাবুটি বিরক্ত নজরে একবার চেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ফকিরটি বেশ কিছুক্ষণ হাত পেতে দাঁড়িয়ে থেকে অবশেষে ইতস্ত করে 1 টাকা ভিক্ষা চাইল। ক্যাশিয়ার বাবুটি মহাকাপ্পা হয়ে বেশ 2 কথা শুনিয়ে তাকে কলেজ স্কোয়াডের ফুটপাতের আঙুল দেখিয়ে দিয়ে বলল, এইটা হলো ব্যবসা করার জায়গা, এখানে এসব ভণ্ডামি জোচ্চুরি করতে এসো না বাপু। বৃদ্ধ যখন লোকটিকে প্রশান্ত মুখে আশীর্বাদ করে বেরিয়ে যাচ্ছে, তখন যুবতীটি আলোচনা থামিয়ে বিরক্তের ভঙ্গিতে পিছনে ঘুরে সেদিকে তাকালো। একটি যুবক কইল, জানেন মিস রমা, এইসব জোচ্চুরের জন্য আমাদের ভারত দেশটা উচ্ছনে গিয়েছে। মেয়েটি নিচু কণ্ঠে বলল, দাঁড়ান দেখছি। এই বলে দ্রুত পায়ে বাইরে গিয়ে ফকিরটির পিছু পিছু 2 পা এগিয়ে গিয়ে বলল, শুনছেন? বৃদ্ধ শান্ত চোখে পিছন ঘুরে তাকালো। তাকানো মাত্র মেয়েটির মুখে হাসি ফুটে উঠল। সে নিচু হয়ে ফকিরের পা ছুঁয়ে বলল, আপনাকে পিছন থেকে দেখেই চিনেছি বাবা, কেমন আছেন? ভালো রয়েছি বেটি, ঘরের সবাই বেশ শরীর তো? হ্যাঁ বাবা, সকলেই ভালো, আর মেজমাও এখন ভালো রয়েছে। এটি শুনে ফকিরের সারা মুখে স্নেহে হাসিতে ভরে গেল। 2-4 কথা বলার পর মেয়েটি ফকিরের হাতে একটা 10 টাকার নোট দিয়ে আবার হাসি মুখে এসে টেবিলে বসলো। আমাদের মতনই ওর সাথে আসা যুবকরাও কিছু কম বিস্মিত হয়নি। একজন অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি মিস রমা, ওটি কে ছিল?
যুবতী চোখে মুখে অতীতের কোনো স্মৃতির তরঙ্গ ছড়িয়ে পড়ল। প্রচ্ছন্ন কোনো গর্বের সঙ্গে স্মিত এসে জবাব দিল, উনি একজন ফকির, ভণ্ড নয়, জোচ্চর নয়, একজন সৎকারী সাধু ব্যক্তি। বছর দশেক পূর্বে আমার মামার এক ভয়ঙ্কর পেটের ব্যাধিতে আক্রান্ত হন। মাত্র 1 মাস সময়ের মধ্যেই সেই অজ্ঞাত কালো ব্যাধি তার শরীরের সমস্ত জীবনের শক্তি শুষে নিয়েছিল। পুরো মাস ব্যাপী জমে মানুষে বৈদ্যরথের পর তার গোটা দেহ কালচিত্রে নীলবর্ণে ধারণ করেছে। পুরো মাস ব্যাপী জমে মানুষের বৈদ্যরথের পর তার গোটা দেহ কালচে নীল বর্ণ ধারণ করার সঙ্গে সঙ্গে সবাই বুঝে গেলেন যে এ রোগী আর কখনো সুস্থ হবে না। আমার মাতামহ তাকে নিয়ে কলকাতার সমস্ত ছোট বড় ডাক্তার ব্যাধি চষে ফেলেছিল, কিন্তু কেউ এই আজব রোগের নিদান দিতে পারলেন না। ইতিমধ্যেই মামার হিক্কারের সঙ্গে সঙ্গে রক্ত ওঠা আরম্ভ হলো। ডাক্তার বললেন যে এই রোগী বড়জোর আর 3 দিনের অতিথি। আমার দাদুর একটা বন্ধু ছিলেন, কর্পোরেশনে কর্মী। তিনি রাত্রিরে আমাদের ঘরে এসে দাদুকে বললেন, ঘোষাল, আমি একটা শেষ চেষ্টা করে দেখতে চাই। যদি তুমি রাজি থাকো তবে একটা কাজ করতে হবে। দাদু বগ্রভাবে বলল, কি কি উপায় মোহেন, তুমি এখনই বলো। আমাদের একবার বাগমারির গোরস্থানে যেতে হবে। ওখানে শুনেছি ওহিম ফকির নামে একজন ফকির বাবা থাকেন। তার জল পড়া তেল পড়া নাকি একেবারে অবর্থক। তুমি বামুনের ছেলে, যদি এখন আপত্তি না থাকে তাহলে হবে। আমার দাদু বলল, কখন যাওয়া যেতে পারে? মোহনবাবু সন্তুষ্টির স্বরে বললেন, আজ দুপুরে চলো। ফকির কিন্তু সব কথা শুনে দাদুদের জল ভরা দিতে কিছুতেই রাজি ছিল না। তার বদলে ঠিক বিকেলের মুখে দাদুর সঙ্গে সে সশরীরে এসে হাজির হলো আমার মামা বাড়িতে। মামাকে কিছুক্ষণ নিরীক্ষণ করে মাথায় হাত বুলিয়ে কি বিড়বিড় করতে থাকে। ঝোলা থেকে চটচটে কালো মতন একটা কি বের করে মামার অসার জিভে মাখিয়ে দিল এবং বিরসভাবে মাথা নাড়তে থাকলো। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ফকির বিদায় নিলেন। দাদু আর মহেনবাবু বিষণ্ণ মুখে এগিয়ে দিতে এসেছিলেন নিচের দেউড়িতে। এমন সময় উপর মহল থেকে একটা মহা হায়ার শব্দ কানে আসলেই দাদুরা উদ্ধস্বরে পরিমরি করে দৌড়ে শয়নকক্ষে ঢুকে দেখল দিদিমার মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে, আর মামা সুস্থ হয়ে এতদিন পর শয্যায় উঠে বসেছে। দাদু আনন্দে কেঁদে ফেলল। পর মুহূর্তে দৌড়ে নিচে নেমে দেখল ফকির চলে গিয়েছে। সেই ওহিম ফকির। তাদের কাছে যে লোকটি ভণ্ড জোচ্চোর, আমাদের কাছে তিনি দেবতার থেকে কম নয়। সন্ধ্যে 7:30টায় সতীশের গৃহে আমরা প্রবল তর্কে ওদের বাসার ঘরটা পরিপূর্ণ করে তুলেছিলাম। আমি, চন্দন আর রতনবাবু প্রমাণ করছিলাম যে বিকেলে যুবতীটির কথা সম্পূর্ণ অবাস্তব ও হাস্যকর। মেয়েটি দেখতে আধুনিকা হলেও তার চিন্তাধারা বস্তা পচাই রয়ে গেছে। অপরপক্ষে আবার সতীশ আর বিনোদ বিহারী বাবুর মত ভিন্ন। তাদের মতে পৃথিবীতে বহু অলৌকিক ব্যাপার রয়েছে,
যা আমাদের ইন্দ্রিয়ের আড়ালে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে। এই তর্ক চলাকালীন সতীশের বাপ আর তার এক বন্ধু এসে ঢুকলো কক্ষে। ইনি সতীশের বাপের বন্ধু, স্থায়ী হলেও বয়সে তার চেয়ে প্রায় অনেকটাই প্রবীণ। আমি সতীশ, আর প্রত্যেকে আমরা তাকে কাকাবাবু বলে ডেকে থাকি। সতীশের বাপ অট্ট হাসে পেটে পড়ে কইল, ব্যাপার কি সতীশ, তোরা যে ঘরখানাকে হাউস অফ কমন্স করে ফেলেছিস, এত তর্ক বিতর্ক কি নিয়ে? আমি সতীশের বাপের কথায় জবাব না দিয়ে তার বন্ধুকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা কাকু, আপনি তো একজন শিক্ষিত আইন ব্যবসায়ী, আপনি যুক্তি দিয়ে বলুন দেখি, একজন মৃতপ্রায় রোগী কখনো অচমকা সুস্থ হয়? কাকাবাবু ভাইকে সুরে বললেন, রোগ আচমকা কমে গেলে? জবাবটা শুনে আমি বাদে সবাই এসে উঠল। আমি অপ্রতিভ হয়ে কইলাম, আহা তা নয়, বিজ্ঞানের বাইরে তো কিছুই হয় না, তার নিয়মগুলো তো মানতেই হবে। ধরুন, যেসব বস্তু জলের চেয়ে ভারী, সেই বস্তুকে জলে ছুঁড়ে ফেললে কোনো অবস্থাতেই তো সে ভাসবে না, ভাসতেই পারে না, সেখানেই ডুবে যাবে। কাকাবাবু আবার অবিচলিত কণ্ঠে উত্তর দিল, বিজ্ঞানের সব নিয়ম কিন্তু হাড়ির চাকের মতো সমান নয় বাবা, অবস্থার গতিতে নিয়মগুলোও পাল্টে যায়। একটা 100 গ্রামের বাটখারা জলে ফেললে ডুবে যায়, অথচ একটা 1.5 মুনি কাতলাকে জলে ফেলো দেখি, সে নিজ খসরতে বেঁচে থাকবে। এইবারে মরিয়া হয়ে বললাম, আমি কথার মারপ্যাঁচ বুঝি না। আপনি নিজের চোখে কি কখনো কোনো অলৌকিক ঘটনা দেখেছেন? লোকের মুখে শোনা ঘটনা নয়, স্বয়ং নিজের চোখে দেখা কোনো অলৌকিক ঘটনা আদৌ রয়েছে কি? ঘরে আমরা মোট 7 জন পুরুষ উপস্থিত রয়েছি। বিজলির বাতি আলো জ্বলছে। অদূরেও দেউড়িতে 2 জন দারোয়ান ঘুরছেন। বেশি রাত্রিও হয়নি তখন, কিন্তু নিজের চোখে দেখা ঘটনার কথা উল্লেখ করা মাত্র পরিষ্কার দেখলুম কাকাবাবুর মুখের হাসি ম্লান হয়ে গেছে। ভদ্রলোক যেন পলকের জন্য শিউরে উঠল। পর মুহূর্তেই 2 চোখ মুদ্রিত করে প্রায় অস্পষ্ট স্বরে নিজের মনে কাকাবাবু যেটা উচ্চারণ করলো তা হলো, কালীগুণী ত্রিবাময়, প্রেতাভয় নির্বাণয় মোহমে। কৌচের মাঝখানে হেলান দিয়ে বসে সামান্য ইতস্তত করে দ্বিধাজড়িত কণ্ঠে কাকাবাবু মুখ খুলল, আমরা যে শতাব্দীতে এসে পৌঁছেছি সেখানে দাঁড়িয়ে অলৌকিক বা অপ্রাকৃতিক শব্দগুলো বড়ই হাস্যকর বোধ হয়। আকাশের রঙ্গ চিরে অদৃশ্যবাণী পৌঁছে যাচ্ছে রেডিও যন্ত্রে, বিদ্যুৎকে মোড়িত করে উজ্জ্বল আলো ছড়াচ্ছে বিজলির বাতি। দূরের মানুষকে ঘরে বসে দেখতে পাচ্ছি, কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, সবটাই বড় আধুনিক, বড্ড বৈজ্ঞানিক ভিত্তিক। যুগ যুগ ধরে ক্রমশ সুশিক্ষার বৈজ্ঞানিক চিন্তাধারা আমাদের জীবন থেকে একে একে কুসংস্কার, অশিক্ষা ও ভণ্ডামিগুলিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানুষ পরম বুদ্ধিমান জীব, তারা নিজের তাগিদেই নিজের ভালো মন্দ বোঝে। এই হাজার হাজার বছর ব্যাপী ক্রমবর্ধমান আধুনিকতার মধ্যেই 2 অতি প্রাচীন ধারণা কিন্তু বিজ্ঞানের দাপটটাকে
টিকিয়ে রেখেছে। ভগবান ও শয়তান, শুভ অশুভ, অপরাশক্তির উপর পরাশক্তির জয়, এই দুটি ধারণা কখনো মানুষের হৃদয় থেকে মুছে যাবে না। কেন জানো? কারণ এই দুটি মহাশক্তি অবহমান কাল ধরে বিভিন্ন রূপে নিজের নিজের অস্তিত্ব প্রকাশ করে চলেছে প্রবলভাবে। চরম সংকটের মুখে যখন অকস্মাৎ আমাদের প্রার্থনা মঞ্জুর হয়, আমরা সেই সাক্ষাৎ শয়তানের কবল থেকে উদ্ধার পাই। তখন শিক্ষিত মগজ বলে, প্রাকৃতিকভাবে বিভিন্ন কার্যকারণের ফলে এই অস্বাভাবিক উদ্ধারের সংকটটি হয়েছে। কিন্তু হৃদয় বলে, না বাছা, তোমরা এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা কতটুকু ছিল তা তুমিও ভালো জানতে। কিন্তু তবুও কেউ একজন যেন সব নিয়ম নিজের বলিষ্ঠ হাতে চুরমার করে তোমাকে বিপদের করাল থাবা থেকে ছিনিয়ে নিয়ে এলো। তাকে প্রণাম জানাও। তাই বলছি, এই মানা আর না মানার দৌড় চিরকাল চলবে। তোমরা লোকের মুখে বা গল্পে কাউকে ভূতে পাওয়ার অনেক ঘটনায় শুনেছ, ব্যাপারটা মোটামুটি আন্দাজও করতে পারো। কিন্তু আমি হলফ করে বলছি, ভূতে পাওয়া জিনিসটা যে ঠিক কি তার সম্পর্কে তোমাদের ছিঁড়ে ফোটাও ধারণা নেই। তাই সেরকমই একটা ঘটনার কথাই তবে তোমাদেরকে বলি। ঘটনা পোড়াতলা গায়ের। সাগর দ্বীপের অনেকগুলি দ্বীপের একটি হলো পোড়াতলা। একবার নাকি কালী পুজোর রাতে মণ্ডপে আগুন লেগে অসংখ্য মানুষ পুড়ে মারা যায়। সেই থেকে এই তিন কোনা দ্বীপের নাম। এই গায়ের মুরব্বী হলো কমলকান্ত গাঙ্গুলি। প্রচুর টাকা কড়ি, অগন্তি ঘোড়া বাছুর, 12টা ধানের গোলা, পাকা দোতলা গৃহ। কমলাকান্তের সংসারে কমলার আশীর্বাদ যেন উপচে পড়ছে। এমনিতে সদা হাস্যময় আর মিষ্টিভাষী লোক হলে কি হবে, ভেতরে ভেতরে সে ছিল ভয়ানক জেদি আর একগুঁয়ে মানুষ। তার পুত্র কন্দর্প গাঙ্গুলি কলকাতার স্কটল্যান্ড কলেজের আইনের ছাত্র ছিল। গায়ে গিয়ে অবসর সময় গায়ে স্কুলের শখের মাস্টারি করত। ছোট ছোট ছেলেদেরকে পড়াতে তার বড় ভালো লাগতো। দ্বিপ্রহরে 2টো নাগাদ স্কুল ছুটির ঘন্টার পড়লেই যার যার বাড়ির লোক এসে তাদের ছেলেদের নিয়ে যেত। এমনভাবেই কখন যেন তার আলাপ হলো মালিনীর সঙ্গে। স্কুলের এক ছাত্র বেনির দিদি সে। গায়ের রং শ্যামলা, তবে মুখখানি বড় মিষ্টি। মালিনী নিজে পড়াশোনা তেমন করেনি, কিন্তু বাইরে দাঁড়িয়ে ভাইয়ের পড়াশোনা শুনত সে। একদিন কন্দর্প তাকে হাতে নাতে গ্রেপ্তার করে কইল, এতই যে পড়ার শখ, তাহলে স্কুলে আসো না কেন? মালিনী লজ্জায় রাঙা হয়ে বললেন, তাই বটে, আমি স্কুলে এলে বাইরের কাজ করবে কে? কেন, তুইই করবি, দুটোর পর করবি কাজ। কি যে বলো দাদা বাবু, কি শিখবো স্কুলে এসে? ওই তো অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে ইঁদুর ছানা। কদর্প হো হো করে এসে কইল, দূর পাগলি, আমার স্কুলে বুঝি কেবল ওই অজগর শেখানো হয়? আলাপ ক্রমশ ঘনিষ্ঠতায় পরিণত হলো। কদর্প তাকে মনে প্রাণে ভালোবাসত বটে, কিন্তু নিজের পিতাকে চিনতে তার বাকি ছিল না। তার পিতার মনে বর্ণবিদ্বেষের কুসংস্কার ছিল অত্যন্ত।
নিম্নবর্ণের এক মেয়ের সঙ্গে তার ছেলের ঘনিষ্ঠতার কথা একবার কানে পৌঁছানো মাত্রই মালিনী আর তার পরিবারের রাতারাতি কোনো সন্ধান কোনোদিনও পাওয়া যাবে না, এ কথা কদর্প যথেষ্ট বুঝেছিল। অথচ গভীরভাবে মালিনীর প্রতি প্রণয়স্ক হয়ে পড়েছিল। এক্ষেত্রে যা হয়ে থাকে, কদর্প ঠিক করলো মালিনীকে নিয়ে অতি সঙ্গোপনে শহর কলকাতায় পালিয়ে আসবে। এ কারণে কলকাতায় তার এক উকিল বন্ধুকে জ্যোতিরিন্দ্রকে পত্র লেখে তাতে বর্তমান পরিস্থিতির সকল বিষয়ে অবগত করে। একখানা স্ত্রীলোককে থাকার উপযোগী বাসা ভাড়া করার দায়িত্ব দিয়ে খামের মুখটা আটা দিয়ে আটকে স্কুলের বিশ্বস্ত পণ্ডিত তিলকলোচনকে পাঠান সদর থেকে গোপনে ডাকে ফেলে দেওয়ার জন্য। কিছুদিন পর গায়ে চড়ক পার্বণ চলছিল। বেশ রাত হলো, সব গৃহের বাতি নিভতে। তার উপর কয়েকজন গোড়া সাহেব গায়ের প্রান্তে মাপজপের জন্য তাঁবু ফেলেছে। সেদিন বড্ড আলো রয়েছে। কদর্প মালিনীর হাত ধরে এই সকল উপদ্রব এড়িয়ে রাত্রের আধারে জঙ্গল অতিক্রম করে উপস্থিত হলো খেয়াঘাটের কাছে। অন্ধকার নদী, দূরে বনে শেয়াল ডাকছে। আধারের পিণ্ডের মতন বিশাল গাছগুলোর মধ্যে লাখে লাখে খদত পোকা চলছে। নদীর কালচে জল ছলাৎ ছলাৎ করে পাহাড়ে আঘাত করছে। তিলকলোচন পণ্ডিত তার গায়ে শঙ্কর মাঝিকে আগেই বলে রেখেছিল। মাঝি নৌকো নিয়ে হাজির হলো। কদর্প পরম যত্নে মালিনীর হাত ধরে নৌকোর গুড়ুইতে তুলছে। আচমকা জমদূতের মতন এক পাল্লা ঠেল অন্ধকার ফুঁড়ে হাজির হলো। কিছু বুঝে ওঠার আগেই কদর্পকে মুখ চেপে মাথায় ঠকাস করে লাঠির বাড়ি মারল। চোখে মুখে আধার দেখে নিঃসারে চৈতন্য হারালো সে। মাথায় একরাশ যন্ত্রণা নিয়ে চেতনা ফিরল তার। জ্ঞান ফিরে সামান্য ধাতস্থ হয়ে সবাই দেখল তার গিয়ের বৈঠকখানায় সে শুয়ে রয়েছে। চারপাশে তাদের লাঠিয়ালের দল ঘুরে বেড়াচ্ছে। ঘরের এক পাশে বসে রয়েছে কমলাকান্ত। ঘরের দুয়ারে উল্টো দিকে মেঝেতে বসে রয়েছে মালিনী আর তার পুরো পরিবার। দেয়ালে দিকে হতভম্ব মুখে বসে রয়েছে পণ্ডিত তিলকলোচন আর তার স্ত্রী। তাদেরও ঘিরে রয়েছে দুজন লাঠিয়াল। কন্দর্প আহত মস্তিষ্কে কিছুতেই বুঝে উঠতে পারল না যে এ অতি গোপনে ষড়যন্ত্র তার পিতার অনুমান করল কি প্রকারে। কমলাকান্ত পুত্রের দিকে চেয়ে কঠোর স্বরে কইল, যে পুত্র নিজের পিতৃকুলের মর্যাদা রক্ষা করতে জানে না, ধিক সে পুত্রের অস্তিত্বে। তবে কাল সূর্যোদয়ের পূর্বে এই পরিবারকে আমি দ্বীপ থেকে বহিষ্কার করলুম। আর স্কুল মাস্টার তিলকলোচন আমার পুত্রের সঙ্গে ষড়যন্ত্র করেছে। গায়ের মানুষ হয়ে গায়ের নিয়ম রেওয়াজ ভঙ্গন করেছে। শুধুমাত্র পদমর্যাদার সম্মান রক্ষার্থে আমি তাকে কোনো রকম দণ্ড দিলাম না। তবে এহেন কর্ম যেন সে দ্বিতীয়বার আর না করে। এই সময় এক লেঠেল কক্ষে ঢুকে নিচু স্বরে মনিপকে কি একটা বলল। তাই শুনে কমলাকান্ত বলল, বেশ তাই হোক, আজ রাতেই নৌকো করে এরা দূর হয়ে যাক। যেই নৌকোয় হতভাগাগুলো পালাবে বলে স্থির করেছিল, সেই নৌকোয় আমার লোকজন আবার নিয়ে এসেছে। যা দূর হওয়া আমার সম্মুখ থেকে, আর যেন কখনো মুখ না দেখি
নচেত রাতে অসহায় মালিনীকে নিয়ে তার বাপ, মা আর ভাই নৌকোয় বসে কাঁদতে কাঁদতে ডাঁড় টানতে থাকলো। মালিনী এতক্ষণে একবারও মাথা তোলেনি। এইবার পাড়ে দাঁড়িয়ে থাকা কমলাকান্তর দিকে মর্মান্তিক দৃষ্টিতে চাইল। বড় করুণ কিন্তু বড় জিজ্ঞাসাময় সেই চাউনি। নজর গলে কিছু একটা অমঙ্গলের আশঙ্কায় অন্তরাত্মা অবধি কেঁপে ওঠে যেন। কন্দর্প অশ্রু চোখে মালিনীদের নৌকো অন্ধকারে মিলে যাওয়া অবধি চেয়ে থাকলো তার দিকে। কন্দর্প মেয়েটিকে ভালোবাসত বটে, কিন্তু প্রবল দুর্দান্ত বাপের প্রকাশ্য বিরোধিতা করার সাহস তার ছিল না। এতখানি চারিত্রিক বল সবার থাকে না। মালিনী সেই ভয়ানক চাউনি দর্শনের পর হপ্তাখানেক একটা ভীষণ অশুভ ইঙ্গিতে তার হৃদয়কে অবসন্ন করে রেখেছিল। মালিনীর বসতির লোকগুলো নাকি টুকটাক মন্ত্রতন্ত্র জানত। তার কোনো ক্ষতি কি মালিনী করতে পারবে কি জানি। যাই হোক, ধীরে ধীরে মাস কয়েকের মধ্যে সে স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মে অভ্যস্ত হয়ে উঠল। মনসা পুজো উপলক্ষে পোড়াতলায় উত্তরপানে মাঝারি মেলা বসেছে। সন্ধ্যায় লোকজনের ভিড় উপচে পড়ছে দোকানে দোকানে। কেউ কিনছে চুড়ি, রঙিন ফিতে, কেউ আরশি, চিরুনি, ঘুনসি, পুতির মালা, কেউ বা ভাল্লুকে নাচ দেখছে পয়সা দিয়ে। রাত্রির 8টা আন্দাজ যে যার গিয়ে ফেরা শুরু করলো। প্রথমে দলবল বেঁধে চলতে লাগলো সবাই। তারপরে যে যার এলাকায় এসে একে একে পৃথক হতে লাগলো। দল ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে লাগলো। শেষে পোড়াতলায় পশ্চিম প্রান্ত যখন নজর এলো, তখন কেবলমাত্র তিলকলোচন আর তার স্ত্রী উষা রয়েছে। ঘর থেকে সামান্য দূরে যখন রয়েছে, হঠাৎ উষার নজরে এলো গাছের মাথায় কি যেন একটা চকচক করছে, জ্বলছে নিভছে। সেদিকে বিস্মিতভাবে তাকাতে তাকাতে পথ চলতে গিয়ে হঠাৎ একখানা গর্তের মধ্যে পা পড়ল উষার। পা মচকে যন্ত্রণায় কাতর শব্দ করে মাটিতে পড়ে গেল সে। পরক্ষণে মনে হলো তার খোপার ভেতরে যেন কি একটা কিলবিল করছে। আতঙ্কে উষা তাড়াতাড়ি নিজের বাধা খোপা উন্মুক্ত করে দেখল, না, কিছুই তো নেই। তিলকলোচন তড়িঘড়ি করে দুহাত দিয়ে স্ত্রীকে তুলে দাঁড় করতে গিয়ে কিন্তু একবার হ্যাচকা টান দিয়ে পণ্ডিতের মনে কেমন একটা খটকা লাগলো। উষার দেহ যেন অতি তাপমাত্রায় গুরুভার হয়ে রয়েছে, এক তিল নড়ানোও যাচ্ছে না। পণ্ডিত নিচু হয়ে আবার উষার হাত ধরে প্রবলভাবে টানতে লাগলো। কিন্তু হলে কি হয়? তার মনে হলো যেন সে দু হাতে পর্বত সরানোর চেষ্টা করছে। এ কি করে সম্ভব? তবে কি কিছুতে পা আটকে গিয়েছে বলে উষাকে তোলা যাচ্ছে না? বাড়ির সামনে পথের গর্ত এলো কোথা থেকে? দুপুরেও তো চোখে পড়েনি। উষাকে প্রবোধ দিয়ে তিলকলোচন দু পা এগিয়ে বাড়ির ভেতর থেকে লণ্ঠন আনতে এলো। উষা নিজের পা ছাড়াবার অনেক চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছু একটা জিনিস যেন পাখানাকে চেপে রেখেছে। দূর থেকে তিলকলোচনের কণ্ঠ পাওয়া গেল, কোথায় তুমি? উষা যন্ত্রণার মধ্যে বিস্মিত হলো। সে তো এক তিলও নড়িনি স্থান থেকে। তবে তার স্বামী
হঠাৎ এ কথা জিজ্ঞেস করলো কেন? স্বামীর কণ্ঠটাও যেন একটু অন্যরকম। সে সাড়া দিল, এখানে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার গোটা শরীর পাহাড়ের মতন ভারী হয়ে উঠল। কে যেন অলক্ষ্যে তার শরীরে প্রবেশ করছে। গাছের মাথা থেকে একটা অস্পষ্ট খিলখিল হাসির শব্দ পেল উষা। এই গায়ের কেউ ঘরের দুয়ারের কুড়ু বাটে না, যেহেতু পোড়াতলা আদতে একখানা বিরাট জলে ঘেরা দ্বীপ, তাই চুরিচামারি করে পালানোর বড় একটা সুযোগ নেই। পণ্ডিত দুয়ারে শিকলটি খুলে রান্নাঘরে এলো। বাইরে যেন একটা গাছের ডাল ভাঙার মতন ক্যাচ ক্যাচ আবছা শব্দ কানে এলো। চুলার সামনে কুলুঙ্গিন থেকে লণ্ঠনটি নামিয়ে তাতে আগুন জ্বেলে বেরোতে যাওয়ার মুখে হঠাৎ তিলকলোচন অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। উষা নিজের পায়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছে। তার খোলা চুল বর্ষার হিমের বাতাসে উড়ছে, গোটা শরীরে কাদা ধুলো। উন্মাদিনীর মতন হাসতে হাসতে কি যেন চাপা গলায় বিড়বিড় করছে। বেশ হয়েছে, ঠিক হয়েছে, এবার যত পারিস শাড়ি পর, গয়না পর, লোপে পাবে মৃত্যু। হতবাক স্বামীকে পাশ কাটিয়ে উষা ঘরে প্রবেশ করল। একটু আগে সেই পায়ের বেদনায় কাতর হয়ে পড়েছিল, কিন্তু এখন তার মুখে যন্ত্রণার একটুকু অভিব্যক্তি নেই, কথা নেই। স্বামীর সামনে এসে ফ্যালফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থাকে। হঠাৎ এক ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিল উষা। শয়নকক্ষে ঢুকে শয্যায় অচেতনের মতন নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। পণ্ডিত কিছুক্ষণ পরে শুয়ে পড়ল। রাত আন্দাজে মধ্যপ্রহর নাগাদ একটা অস্ফুট গোগানির শব্দে তিলকলোচনের নিদ্রা ছুটে গেল। উঠে বসে বাতি ধরিয়ে দেখে উষা বিছানায় বসে চুলগুলোকে ঝুলিয়ে দিয়ে অবদ্ধ কণ্ঠে চাপা যন্ত্রণার মতন ঘুমাচ্ছে। পণ্ডিত স্ত্রীর এই আচরণ দেখে তার হাতটি ধরে কইল, কি কি হয়েছে তোর? উঠে বসছিস কেন? অমন করছিস কেন? পায়ের বেদনা কি বেড়েছে তোর? উষা কোনো জবাব না দিয়ে রক্ত জল করা নারী কণ্ঠে হা করে এসে উঠল। সেই হাসির তীব্রতা আর ভঙ্গি শুনে পণ্ডিতের হাড়ে হাড়ে কম্পন শুরু করলো। সে গায়ের মানুষ, এই হাসির জাতও সে চেনে। বহু লোক কথায় শুনেছে নিশুতি রাতে একলা গিয়ে সে ঠকঠক করে কাঁপতে কাঁপতে দৌড় দিল পাশের মুসুদ্দিদের বাড়িতে। স্বপন মুসুদ্দিদের ঘরে অনেকগুলো পুরুষ মানুষ। তারা 6 ভাইয়ের মধ্যে 5 ভাই এক বাড়িতে বাস করে। তারা 5 জনা, আর স্বপনের বয়স্ক পিসিমা। তারা 5 জনা আর স্বপনের বিধবা পিসিমা প্রতিবেশীর বিপদে সাড়া দিয়ে আলো হাতে এসে দাঁড়ালো পণ্ডিতের আঙিনায়। ঘরে ঢুকে তন্ন তন্ন করে তালাশি করেও ওষাকে খুঁজে পাওয়া গেল না। স্বপনের সেই বিধবা পিসিমা উদ্বিগ্নভাবে তিলকলোচনকে শোধালো, হ্যাঁ গা বাছা, বলছি বৌমা কি ফেরার সময় পথেঘাটে কোথাও কোনো কারণে চুল খুলেছিল? না পিসিমা, তা তো করিনি। তবে খোপায় নাকি কি একটা ঢুকছিল বলে সে একবার মনে হয় চুল খুলেছিল। বাইরে ধূপধাপ করে একটা শব্দ পাওয়া গেল। পিসিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে ভালোই বুঝছি বাচ্চা, তাহা না হলে এমন হয়। কিন্তু কিন্তু কি হয়েছে পিসিমা?
বৌমাকে ভূতে পেয়েছে মাস্টার, ভরে পড়েছে। তার শরীরের ভেতরে কোনো অপদেবতা ঢুকেছে। রাম রাম রাম, কোনো পাপিষ্টের অভিশাপে তার এরকম সর্বনাশ হলো। পণ্ডিতের এই বিষয়ে নিজেরও কোনো সন্দেহ ছিল না। সে ঢুকুরে উঠে পড়ল। কিন্তু সে গেল কোথায় পিসিমা? পিসিমা একটু সময় কান খাড়া করে থেকে বাইরের শব্দগুলো শুনে ফিসফিসিয়ে বলল, খিড়কির তাল গাছে। বাইরে বেরিয়ে এক দৌড়ে বাড়ির পিছনের জমিতে এসে সবার বুক কেঁপে উঠল।